জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচনের সুযোগ নেই বলছে জামায়াত। ভোটের বৈধতার জন্য আগেই গণভোট দাবি ৮ দলের। বিরোধিতাকারীদের পরিণতি ভোগের হুঁশিয়ারি। সনদের বাইরের কিছু চাপানোর চেষ্টা হলে মানবে না বিএনপি। অমীমাংসিত বিষয় অন্তর্ভুক্ত করলে দায় নিতে হবে সরকারকে। অস্তিত্ব থাকবে না বলেই নির্বাচন পেছাতে চায় জামায়াত। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ৩ থেকে ৪ দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে অন্তর্বর্তী সরকার। সংস্কার ও দেশের স্বার্থে মেনে নেবে সব দল, আশা আইন উপদেষ্টার। যানবাহনে অগ্নিসংযোগ ও বোমাবাজিতে আতঙ্ক। ময়মনসিংহে বাস চালকের মৃত্যু। আওয়ামী লীগের লকডাউন ঘিরে সতর্ক সরকার। নাশকতায় বন্ধ হবে না ফেব্রুয়ারির নির্বাচন। এবং মোহাম্মদপুরে মেসে মিলল হাত বাঁধা ও ফাঁস দেয়া ছাত্রদল নেতার লাশ। দরজা ভেঙে উদ্ধার। পরিকল্পিত হত্যার অভিযোগ কেন্দ্রীয় সভাপতির। সুষ্ঠু তদন্ত দাবি। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া আগামী বছর নির্বাচনের কোনো সুযোগ নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত সহ ৮ দলের শীর্ষ নেতারা। বিকেলে রাজধানীর পল্টন মোড়ে সমাবেশে তারা আরও বলেন, সনদ বাস্তবায়ন এবং নির্বাচনের বৈধতার জন্য নভেম্বরেই হতে হবে গণভোট। এর বিরোধিতাকারীদের পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন নেতারা। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসছে খণ্ড খণ্ড মিছিল। গন্তব্য রাজধানীর পল্টন মোড়। সমাবেশ স্থল ছাপিয়ে গুলিস্তান থেকে নাইটেঙ্গেল মোড়, বাইতুল মোকাররম উত্তর গেট থেকে মৎস্য ভবন মোড় পর্যন্ত তৈরি হয় জনসমুদ্র। চলতি মাসেই গণভোট সহ ৫ দাবিতে ৮ দলের সমাবেশে মঙ্গলবার বিকেল ৩টা থেকে একে একে বক্তব্য দিতে শুরু করেন শীর্ষ নেতারা। জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে বলেন, আগে গণভোট না হলে প্রশ্নবিদ্ধ হবে নির্বাচন। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া হবে না কোনো ভোট। গণভোটে তা যদি আইনি ভিত্তি না হয় তাহলে কিসের ভিত্তিতে জাতীয় নির্বাচন হবে? একমাত্র গণভোটের মধ্য দিয়ে জাতির আকাঙ্ক্ষা পূরণের যত সংস্কার হয়েছে তার আইনি ভিত্তি দেওয়া সম্ভব। জুলাই সনদ কোন কাগজের সনদ হিসেবে আমরা দেখতে চাই না। জুলাই সনদকে আমরা আগামীর বাংলাদেশের রূপরেখা হিসেবে দেখতে চাই। বাংলাদেশের ছাত্র জনতা, সর্বশ্রেণীর মানুষ আজকে জুলাই ভিত্তিক আইনি সর্বপ্রথম চায়, তারপর জাতীয় নির্বাচন চায়। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান হুঁশিয়ারি দেন, জুলাই বিপ্লবকে যারা ধারণ করে না তাদেরকে আগামী নির্বাচনে অংশ নিতে দেয়া হবে না। জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে। যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য ২৬ সালে কোনো নির্বাচন নাই। জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই। নেতারা জানান, জুলাই সনদে জনগণের দাবির প্রতিফলন ঘটেছে। জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। আমরা আঙ্গুল বাঁকা করতে জানি। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিলে স্বাক্ষরকারী দলগুলোর মানতে বাধ্যবাধকতা থাকবে না বলে জানিয়েছেন বিএনপি নেতারা। দুপুরে গুলশানে সংবাদ সম্মেলনে কথা বলেন তারা। দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ সনদের বাইরে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য যেসব বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর। সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদ ইস্যুতে রাষ্ট্রপতির আদেশ জারির মতো অবস্থা এখন দেশে নেই। প্রয়োজনে প্রজ্ঞাপন জারি করতে পারে সরকার। এক মূল্যবান জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় গণভোট আয়োজন কবে হবে এ নিয়ে রাজনৈতিক দলগুলোকে সমঝোতার জন্য সরকারের বেঁধে দেওয়া ৭ দিনের সময় শেষ হয়েছে। তবে আলোচনা করেনি কোনো দলই। সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা। সোমবার রাতে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠক করে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। পরদিন মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, সনদের বাইরে সিদ্ধান্ত নেওয়া হলে স্বাক্ষরকারী দলগুলো তা মানতে বাধ্য নয়। জুলাই জাতীয় সনদে উল্লিখিত বিষয়দের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না।
বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রপতির আদেশ জারি করার মতো অবস্থা এখন দেশে নেই, তবে সরকার প্রজ্ঞাপন জারি করতে পারে। একমাত্র অধ্যাদেশ প্রণয়ন করা ছাড়া রাষ্ট্রপতির অন্য কোনোভাবে আইন প্রণয়ন করার ক্ষমতা এখন নেই। সেটা প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার প্রকাশ করতে পারে, গেজেট নোটিফিকেশন, আইন হবে না সেটা। এদিন রাজধানীর রমনায় এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শেখ হাসিনার মতো নিজেদের সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকার। অনেক ষড়যন্ত্র, অনেক কর্মসূচি, অনেক কথা আমরা শুনতেছি। শেখ হাসিনাকে বিদায় করার পরে এখন তো দেখতে পাচ্ছি সংবিধান মানতে চায় না, আইন মানতে চায় না, তারাও তাদের সিদ্ধান্ত আরেকজনের উপর চাপিয়ে দিতে চায়। সাবেক মেয়র মরহুম সাদেক হোসেন খোকার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনে আয়োজিত আলোচনা সভায় দেশে আওয়ামী লীগের দোসরদের বিশৃঙ্খলার অপচেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ফাঁসিবাদী সরকারের পতন হয়েছে, তারা পালিয়ে গেছে, কিন্তু তাদের দোসররা এখনো আছে। তারা নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, নানাভাবে গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। যেই যেভাবে অবস্থান গ্রহণ করুক, তার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। আমরা গণতান্ত্রিক ভাষায় কথা বলবো। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। সংস্কার নিয়ে 9 মাস আলোচনার পরও অমীমাংসিত বিষয় রাজনৈতিক দলগুলোর ওপর চাপিয়ে দিলে অন্তর্বর্তী সরকারকে দায় নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, ভোট হলে অস্তিত্ব থাকবে না বলেই নির্বাচন পেছাতে চায় জামায়াত। দেশজুড়ে চলছে নির্বাচনী ডামাডোল। দিনরাত এক করে নিজ নিজ নির্বাচনী এলাকায় ছুটছেন বিএনপির প্রার্থীরা। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সদরের বড়গাঁও ইউনিয়নে নির্বাচনী মতবিনিময় সভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সন্ত্রাস দিয়ে রাজনীতিতে টিকে থাকতে চান শেখ হাসিনা, কিন্তু আওয়ামী লীগকে কখনো ক্ষমা করবে না জনগণ। উনি একটা সন্ত্রাসী এবং সন্ত্রাস দিয়ে উনি টিকে থাকতে চান। এই দেশের মানুষ আওয়ামী লীগকে আর ক্ষমা করবে না। বিএনপি মহাসচিব বলেন, ভোট হলে নিজেদের অস্তিত্ব থাকবে না বলেই নানা অজুহাতে নির্বাচন পেছাতে চায় জামায়াত। দেশে পিআর বাস্তবায়ন হবে কিনা তা নির্ধারণ করবে আগামী সংসদ। জামায়াত ইসলাম বলতেছে ওটাই করিবা হবে, ওটা না করলে নাকি ভোট হবে না। ভাই ভোটকে তো ভয় পাচ্ছ কেন? কারণ তুমি জানো যে ভোট হলে তোমার অস্তিত্ব থাকবে না। সংস্কার নিয়ে 9 মাস রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পরও অমীমাংসিত বিষয় চাপিয়ে দিতে চাইলে এর দায় অন্তর্বর্তী সরকারকে নিতে হবে বলে হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল। দীর্ঘ 9 মাস আপনি যে সংস্কারের নাম করে সব রাজনৈতিক দলগুলোর সাথে কথাবার্তা বললেন এবং একটা একমত হলেন অনেকগুলো বিষয়ে, সেই একমত বিষয়ের বাইরে আপনি কোনো কিছু যদি গায়েব চলে এই দেশের মানুষের চাপাই দিতে চান, বিএনপি ক্ষমতায় গেলে প্রথম 15 মাসের মধ্যে 1 কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি সহ নারীদের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষকদের জন্য ফার্মার্স কার্ড করা হবে বলে জানান বিএনপি মহাসচিব। একই দিন বিকেল 3টার দিকে যুব সংসদ মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর মোহাম্মদপুর ইউনিয়নের গিলাবাড়িতে নির্বাচনী মতবিনিময় সভায় যোগ দেন তিনি। আব্দুল রশিদ জীবন, সময় সংবাদ, ঠাকুরগাঁও। 3 থেকে 4 দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সরকারের পদক্ষেপ জানা যাবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিকেলে রাজধানীতে এক মতবিনিময় সভায় কথা বলেন তিনি জানান, সব রাজনৈতিক দলের প্রত্যাশা পূরণের চেষ্টা করছে সরকার। বিচার বিভাগ সংস্কার কমিশনের দেয়া 70 থেকে 80 ভাগ প্রস্তাব এরই মধ্যে বাস্তবায়ন হয়েছে বলেও জানান তিনি। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দলগুলোকে সমঝোতার জন্য 1 সপ্তাহ সময় দিয়েছিল অন্তর্বর্তী সরকার। তবে এ নিয়ে দলগুলোর মধ্যে হয়নি আনুষ্ঠানিক কোনো আলোচনা। ঘোষণা অনুযায়ী এবার সিদ্ধান্ত জানাবে সরকার। আইন উপদেষ্টা জানালেন, 3 থেকে 4 দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত জানাবে সরকার। মঙ্গলবার বিকেলে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক মতবিনিময় সভায় তিনি বলেন, সব দলের প্রত্যাশা পূরণে চেষ্টা করছে সরকার। আমরা এই জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করছি এটা আপনারা আগামী 3-4 দিনের মধ্যেই পরিষ্কারভাবে জানতে পারবেন।
আমরা উপদেষ্টা পরিষদে বিভিন্ন পর্যায়ে আলোচনা করছি এবং আমরা চেষ্টা করছি সকল দলের প্রত্যাশার মধ্যে সমন্বয় ঘটিয়ে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে যেই ধরনের একটা পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেটাই আমরা নিতে যাচ্ছি। সংস্কার নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, বিচার বিভাগ সংস্কার কমিশনের দেয়া ৭০ থেকে ৮০ ভাগ প্রস্তাবই এরই মধ্যে বাস্তবায়ন হয়ে গেছে। এই বিভিন্ন সংস্কার কমিশনের মাধ্যমে যেই সমস্ত সংস্কার প্রস্তাব দেওয়া হচ্ছে, আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, বিচার বিভাগীয় সংস্কার কমিশনে যে প্রস্তাব দিয়েছে, আমারটা আমি খুব ভালো জানি, যেটা আমারটা বলছি, সেখানে কমপক্ষে ৭০ থেকে ৮০% সংস্কার ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে। রাজনৈতিক সংস্কৃতি ও জনগণের অভ্যাস বাদ না দিলে কোনো কিছুই পরিবর্তন হবে না বলে মনে করেন আইন উপদেষ্টা। সংবিধান কোনো ম্যাজিক না, আপনার মধ্যে লিখে দিলেন আর সব ভালো হয়ে গেল। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। নয়াদিল্লিতে গাড়ি বিস্ফোরণকে জঙ্গি হামলা দাবি করে ভারতীয় কিছু গণমাধ্যমে বাংলাদেশকে জড়িয়ে প্রচারিত সংবাদকে ভিত্তিহীন বললেন পররাষ্ট্র উপদেষ্টা। সন্ধ্যায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সুযোগ পেলেই ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের ওপর দোষ চাপায়। তিনি বলেন, সব দেশের সঙ্গেই ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলছে ঢাকা। ভারতের নয়াদিল্লিতে লালকেল্লার সামনে গাড়িতে বোমা হামলার ঘটনায় বাংলাদেশকে জড়িয়ে কিছু ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রচার করেছে। মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সুযোগ পেলেই ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের উপর দোষ চাপায়। লালকেল্লায় হামলার সঙ্গে ঢাকার কোনো সম্পর্ক নেই বলে জানান তিনি। মিডিয়া আমাদের উপর দোষ চাপানোর চেষ্টা করবেই, কিন্তু এতে কোনো কারণ নেই এটা বিশ্বাস করার, কোনো সেন্সিবল লোক তো এটা বিশ্বাস করবে না। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, চীন থেকে অস্ত্র কেনার বিষয়ে আমরা কারো দিকে ঝুঁকিনি। সব দেশের সঙ্গেই ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখছে ঢাকা। আমরা কোনো দিকে ঢুকে যাচ্ছি না, আমরা ব্যালান্স রিলেশন বজায় রেখেছি এবং রাখি। শেখ হাসিনার মামলার রায়ের প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের বিষয়ে যে কেউ জাতিসংঘে আপিল করতে পারেন। এ নিয়ে জাতিসংঘ বাংলাদেশকে জানালে পদক্ষেপ নেবে সরকার। জাতিসংঘ যদি আমাদেরকে কিছু বলে, তখন উইল টেক কেয়ার অফ। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। আবারও ফিরে এসেছে বাসে অগ্নিসংযোগ। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা বাসে দেয়া আগুনে প্রাণ গেছে ঘুমিয়ে থাকা চালকের। কোনো রকমে রক্ষা পেয়েছেন 2 যাত্রী, মা ও ছেলে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে ভোররাতে বাসটিতে আগুন দিয়ে সটকে পড়ে মুখোশ পরা 3 জন। তবে শনাক্ত করে আইনের আওতায় আনতে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। পেট্রোল পাম্পের সামনে সড়কে দাঁড়িয়ে থাকা বাসের দিকে হেঁটে যাচ্ছে মুখোশ পরা 3 জন। 1 মিনিটের মধ্যে বাসটির সামনের অংশে আগুন ধরিয়ে সটকে পড়ে তারা। মুহূর্তেই ভস্মীভূত হয় পুরো গাড়িটি। মঙ্গলবার ভোররাতের এই ঘটনা ধরা পড়ে সিসি ক্যামেরায়। ময়মনসিংহের ফুলবাড়িয়ার ভালুকজান এলাকায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে প্রাণ গেছে বাস চালক জুলহাসের। পুলিশ জানায়, ঢাকা থেকে ফুলবাড়িয়ায় পৌঁছে যাত্রী নামিয়ে ঘুমিয়ে যান আলম এশিয়া পরিবহনের বাস চালক। রাত বেশি হওয়ায় বাড়িতে না গিয়ে বাসেই থেকে যান 2 যাত্রী শারমিন সুলতানা রুমকি ও তার ছেলে শাহিদ ইসলাম বাদশা। হঠাৎ বাসে আগুন দেখে তড়িঘড়ি করে মা ছেলে নেমে গেলেও দগ্ধ হয়ে মারা যান জুলহাস। সংসারটা চালাইতো এই ছেলেই, এই বাড়িটা করছে এই ছেলে, ঋণ কইরা সমিতনটা তুলিয়া গেরামতনে ওনা কেমনে জলমু গো বাবা গো, আমরা গুলির ফাঁসি দেয়, বিচার দেয়, আমার জামাই নাই কেমনে মারবে গো। আমরা আশা করব অতি দ্রুত ব্যবস্থা নেবে, তা না হলে এই ফুলবাড়িয়ার জনগণ এটা কোনোভাবেই এটা মেনে নেবে না। যে মারা গিয়েছে আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি, সেই সাথে আমরা তাদের আর্থিক সহযোগিতার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। বাসে অগ্নিসংযোগ ও চালকের মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। পুলিশ বলছে জড়িতদের গ্রেফতারে কাজ করছে একাধিক টিম। অবশ্যই এটা নাশকতা, কারণ আপনারা দেখে থাকবেন যে বেশ কিছুদিন ধরে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন এবং তার নিষিদ্ধ কিছু সংগঠন প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড জন্য তারা বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা চালাচ্ছিল। এটা তাদেরই হয়তো বা কাজ হয়ে থাকতে পারে। তাদের শনাক্ত করার আমরা চেষ্টা করতেছি এবং মামলা নিয়ে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব। নিহত চালক জুলহাসের বাড়ি উপজেলার কৈয়ারচালা এলাকায়। তার সহকর্মীরা জানান, দীর্ঘদিন চালকের সহযোগীর কাজ করলেও 3 মাস ধরে বাসটি চালাচ্ছিলেন তিনি। উবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। 13 নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি নিয়ে সতর্ক অবস্থানে সরকার। তবে কোনো আশঙ্কার কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ ধ্বংসাত্মক কার্যক্রমের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রেস সচিব। এদিকে ডিএমপি কমিশনার বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে নাশকতার চেষ্টা প্রতিহত করা হবে। 13 নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সর্বাত্মক লকডাউন কর্মসূচি ঘিরে জনমনে ও রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে। এর মধ্যে বিভিন্ন জায়গায় কিছু বিচ্ছিন্ন ঘটনাও ঘটেছে। তবে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সতর্ক আছে সরকার, জোরদার করা হয়েছে নিরাপত্তা। নাশকতা প্রতিরোধে বাহিনীর সাথে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। কয়েকটা জায়গায় ককটেল ও বিস্ফোরণ হয়েছে, এগুলি যেন না দেওয়া করতে পারে এই জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। যারা এই কাজগুলি করতেছে এরা কিন্তু সব দুষ্কৃতিকারী। শক্ত অবস্থানের জন্য আপনারা দেখছেন আমাদের পেট্রোলিংয়ের সংখ্যা বাড়ানো দেওয়া হয়েছে, কেপিআইগুলিতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। বিকালে ডিএমপি মিডিয়া সেন্টারে চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বিষয়ে ব্রিফিংয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি দল। তবে 13 নভেম্বর নিয়ে শঙ্কার কিছু নেই। অপ্রীতিকর কোনো কিছু ঘটাতে চাইলে জনগণকে নিয়ে তা প্রতিহত করা হবে। গত 2 দিনে 9টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ককটেল বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত 17টি মামলা রুজু করা হয়েছে এবং এসব ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে 50 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে কুমিল্লার 14 গ্রামে কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের 4 তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, দেশে নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে, আর নির্বাচনকে সামনে রেখেই আওয়ামী লীগ ধ্বংসাত্মক সহিংসতার চেষ্টা করছে। 13 তারিখকে সামনে রেখে আওয়ামী লীগ তাদের এক ধরনের ডিস্ট্রাকটিভ এবং ভায়োলেন্ট অ্যাক্টিভিটিস করার চেষ্টা করছে। সব রকমের পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছে বলেও মন্তব্য করেন প্রেস সচিব। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। যানবাহন অগ্নিসংযোগ প্রসঙ্গে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রমকে কেন বৈধতা দেওয়া সম্ভব নয় তা গত 2 দিনে প্রমাণ হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সুসংহত না হলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। সকালে নারায়ণগঞ্জ শহরের বিবি রোডে সমবায় কমপ্লেক্স ভবনের 9ম তলায় জাতীয় নাগরিক পার্টির জেলা ও মহানগর কার্যালয় উদ্বোধন করেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি বলেন, সংস্কারের বিপক্ষে অবস্থান নেওয়া কোনো দলের সঙ্গে জোট করবে না তারা। সংস্কার, সর্বস্তরের মানুষের অংশগ্রহণমূলক নির্বাচন ও জনগণের ক্ষমতায়নের জন্য এনসিপি সাংগঠনিকভাবে নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সংস্কারের পক্ষের শক্তিগুলো যদি আমাদের সাথে আসতে চায়, তাদেরকে সাথে নিয়ে আমরা জোট গঠন করতে পারি। কিন্তু যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, যারা দেশের সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে, 24-এ যে কারণে মানুষ রাস্তায় নেমে এসেছিল, সেই জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, তাদের সাথে এনসিপির কোনো জোট, তাদের সাথে এনসিপির কোনো ধরনের কোনো নির্বাচনী অ্যালায়েন্স, সেটি আসলে সম্ভব নয়। গত 2 দিনের কার্যক্রমে বুঝে যাওয়া উচিত যে আওয়ামী লীগ কখনোই গণমানুষের দল ছিল না। এই যে আগুন, সন্ত্রাস, জ্বালা পোড়াও, এগুলো কারা করেছিল অতীতে এবং বর্তমানে কারা করেছে, এটি সুস্পষ্ট হয়ে গিয়েছে গত 2 দিনের কার্যক্রমে। মেসের দরজা ভেঙে হাত বাঁধা ও ফাঁস দেওয়া অবস্থায় মিলল মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদের মরদেহ। পরিকল্পিত হত্যাকাণ্ড অভিযোগ ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলামের। তদন্ত করে রহস্য উদ্ঘাটনের দাবি স্বজনদের। মোহাম্মদপুর চন্দ্রিমা হাউজিংয়ের এই ভবনের 4র্থ তলায় আরো 4 ব্যাচেলরের সঙ্গে সাবলেট থাকতেন মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ। মঙ্গলবার সকালে সোহেল নামে রুমের একজনকে নাস্তা আনতে পাঠান তিনি। ফিরে এসে দরজা বন্ধ পেয়ে অনেক ডাকাডাকি করেও সাড়া মেলেনি। পরে পরিচিত কয়েকজনকে ডেকে এনে ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা। সোহেল জানান, এ সময় হাত পেছনে বাঁধা অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন সাব্বিরকে। গলায় একটি দড়ি দিয়ে ফাঁস লাগানো ছিল। হাত পিছনে বাঁধা ছিল আর দড়ি গলাতে অর্ধেক ছিল, অর্ধেক ফ্যানের সাথে ঝুলানো। হাতের রশিটা খুলে, গলার রশিটা খুলে আমরা যত দ্রুত সম্ভব গেটটা লক করে আমরা চলে আসি। খবর পেয়ে হাসপাতালে আসেন সাব্বিরের পরিবারের সদস্যরা। পিছনে হাত বাঁধা থাকলে কি সে আত্মহত্যা করতে পারে? আমি তো এটা দেখি নাই, আমি ওটা আপনার শোনার কথাই বললাম যে পিছনে নাকি হাত বাঁধা ছিল। মর্গে ছুটে আসেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এই ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেন তিনি। পরিবারের সাথে এবং ওর সহযোদ্ধাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, এটি একটা পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবেই দেখা হচ্ছে এবং এর নেপথ্যে কারা রয়েছে সেগুলো তদন্তের মাধ্যমে জানা যাবে।
সাব্বিরের রাজনৈতিক সহকর্মীরা জানান, মাস 6 আগে কৃষি মার্কেট এলাকায় কাইয়ুম নামে এক যুবলীগ নেতা হামলা করেছিল সাব্বিরের ওপর। তারপর থেকে আতঙ্কে থাকতেন তিনি। তার মৃত্যুর সঙ্গে এর যোগসাজশ আছে কিনা খতিয়ে দেখার দাবি জানান তারা। মরদেহ ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। টাঙ্গাইলে মাইক্রোবাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। এতে দগ্ধ হয়ে অটোরিকশার এক যাত্রী মারা গেছেন, আহত হয়েছেন চালক। দুপুরে টাঙ্গাইল তারাকান্দি সড়কের কালীহাতির নগরবাড়ি এলাকার যাত্রীবাহী সিএনজি অটোরিকশাকে পেছন থেকে বেপরোয়া গতির একটি মাইক্রোবাস সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে ভেতরে আটকে দগ্ধ হয়ে ঘটনাস্থলে এক যাত্রীর মৃত্যু হয়, আহত হন চালক। খবর পেয়ে ভুয়াপুর ও এলেঙ্গা ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘন্টার চেষ্টা এবং নিয়ন্ত্রণে আনে। অটোরিকশা থেকে উদ্ধার করা হয় মরদেহ। আহত চালককে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেলে পাঠানো হয়। মুন্সিগঞ্জ শহরের পূর্ব শিলবন্দিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। আকস্মিক অভিযানে অস্ত্র তৈরির নানা সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, আসন্ন নির্বাচন ও 13 নভেম্বর সামনে রেখে নাশকতার প্রস্তুতি হিসেবে অস্ত্র তৈরির কাজ চলছিল। অভিযানের সময় তালাবদ্ধ অবস্থায় পাওয়া গেছে অস্ত্র তৈরির কারখানাটি। আটক করা যায়নি কাউকে। সুন্দরবনের আলাদা স্থান থেকে 2 বনদস্যুকে আটক করা হয়েছে। উদ্ধার হয়েছে অস্ত্র ও গুলি। কোস্টগার্ড জানায়, বনের কৈখালী সংলগ্ন এলাকা থেকে একনলা বন্দুকসহ মামুন কয়ালকে আটক করা হয়। তার দেওয়া তথ্যে শ্যামনগরের একটি খালপাড় থেকে পুঁতে রাখা বিদেশি পিস্তল, 1 শুটার গান ও 8 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া খাসিটানা এলাকায় কোস্টগার্ডকে লক্ষ্য করে গুলি চালায় বনদস্যু দুলাভাই বাহিনী। সেখান থেকে সোলাইমান নামের এক সহযোগীকে আটক করা হয়। তার কাছ থেকে জব্দ করা হয় বন্দুক, 36 রাউন্ড গুলি সহ 4টি দেশীয় অস্ত্র। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী সাইফুল রুদ্র। জাফর, আপনাকে ধন্যবাদ। রাতের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।